সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রুতিগল্প চ্যানেলে। আপনারা গত পর্বে শুনছিলেন শাহাদুজ্জামানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ক্রাচের কর্নেল। শুরু করছি আজ ১০ম পর্ব। ঘাঁটি কামালপুর। তাহের এইসবের কিছুই জানেন না। তিনি তখন তার সেক্টরের সবচেয়ে জটিল অপারেশনটির পরিকল্পনায় ব্যস্ত। কামালপুর অপারেশন। জামালপুর জেলার সীমান্তবর্তী গ্রাম কামালপুর। পাশেই ধানোয়া কামালপুর, উঠানিপাড়া, হাসিরগাঁও, পশ্চিম কামালপুর, পালবাড়ি, ব্রাহ্মণপাড়া, মাঝিরচর আর বালুরগ্রাম। সেখানে ঘাঁটি করেছে পাক সেনারা। ভারত সীমান্ত থেকে বাংলাদেশের ১.৫ মাইল ভেতরে সেই ঘাঁটি। থানা সদর বকশীগঞ্জ থেকে কামালপুরের দূরত্ব ৪ কিলোমিটারের মতো। সীমান্ত থেকে শেরপুর ময়মনসিংহ সড়কটি এই ঘাঁটির কাছ দিয়ে অতিক্রম করেছে। অতি গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি পাকিস্তানিরা বানিয়েছে অত্যন্ত সুদৃঢ়ভাবে। বাংকারগুলোর দেয়াল পর্যায়ক্রমে মাটি, টিন, লোহার বিম, সিমেন্ট দিয়ে শক্তভাবে তৈরি। প্রতিটি বাংকার দৃঢ় ছাদ দিয়ে ঢাকা। এক বাংকার থেকে অন্য বাংকারে চলাচলের জন্য রয়েছে সুড়ঙ্গ। ক্যাম্পের পিছনের অংশ ছাড়া বাকি ৩ দিকে কাঁটাতারের বেড়া। বেড়ার বাইরেই পাতা আছে মাইন। কামালপুরের বিপরীতে ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ। সেখানেই তাহেরের ১১ নম্বর সেক্টর কমান্ডারের সদর দপ্তর। মুক্তিযোদ্ধারা বেশ কয়েকবার এই কামালপুর ঘাঁটি আক্রমণ করেও ব্যর্থ হয়েছেন দখল করতে। সবচেয়ে বড় আক্রমণটি চালানো হয় জুলাই মাসের শেষের দিকে মেজর জিয়ার নেতৃত্বে। তাহের তখন এই সেক্টরের দায়িত্ব নেননি। মেজর জিয়া তেল ঢালা যাওয়ার আগে এ অপারেশন চালান। তার সঙ্গে ছিলেন মেজর মইনুল হোসেন চৌধুরী, ক্যাপ্টেন হাফিজ আর ক্যাপ্টেন সালাউদ্দিন। ক্যাপ্টেন সালাউদ্দিন কৌতূহলোদ্দীপক এক যোদ্ধা। যুদ্ধের শুরুতে পাকিস্তানের পক্ষ হয়ে লড়েছিলেন তিনি। মাঝপথে পক্ষ ত্যাগ করে যোগ দেন মুক্তিযোদ্ধাদের সাথে। ছিলেন অসীম সাহসী। কামালপুরের যুদ্ধের রেকি করতে তিনি চলে গিয়েছিলেন একবারে পাকিস্তান আর্মির বাংকারের ভেতরে এবং সেখানে গিয়ে রীতিমতো মল্লযুদ্ধে নেমে পড়েছিলেন দুজন সৈনিকের সঙ্গে। তার সহ মুক্তিযোদ্ধাকে নিয়ে পাক সেনারা দুজনকে হত্যা করে তাদের অস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাহের আসবার আগে জুলাইয়ের ৩১ তারিখ মেজর জিয়ার নেতৃত্বে শুরু হয় কামালপুর আক্রমণের প্রথম চেষ্টা। অনেকগুলো কোম্পানির এক বিশাল মুক্তিযোদ্ধা বাহিনী যোগ দেয় সে অপারেশনে। কথা ছিল ক্যাপ্টেন হাফিজ এবং ক্যাপ্টেন সালাউদ্দিন বাহিনীটি সবার সামনে থাকবে এবং তাদের সহযোগিতায় থাকবে অন্য কোম্পানিগুলো, এবং সবার পেছন থেকে কাভার দেবে ভারতীয় আর্টিলারি বাহিনী। সেদিন প্রচণ্ড ঝড় বাদল। ভোররাতে ঝড়ের মধ্যে অন্ধকারে শুরু হয় অপারেশন। কিন্তু কিছু তরুণ মুক্তিযোদ্ধার অনভিজ্ঞতা, অন্ধকারের ঝড়রাত আর বিভিন্ন কোম্পানি এবং ভারতীয় ডিফেন্সের সঙ্গে যোগাযোগের ভুল বোঝাবুঝির জন্য এক পর্যায়ে অপারেশনটি ভীষণ এক বিশৃঙ্খলায় পর্যবেসিত হয়। অপারেশন শুরু হবার কিছুক্ষণ পর ভুল করে ভারতীয় কভারের ডিফেন্স আর্টিলারি গোলাবর্ষণ করলে সেটি গিয়ে পড়ে মুক্তিযোদ্ধাদেরই ওপর। বেশ অনেক মুক্তিযোদ্ধা নিহত হন। পরস্পরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন সবাই। কিন্তু ক্যাপ্টেন হাফিজ এবং সালাউদ্দিন দৃঢ় মনোবল নিয়ে যুদ্ধ চালিয়ে যান। এক পর্যায়ে ক্যাপ্টেন সালাউদ্দিন একেবারে শত্রুপক্ষের বেষ্টনীর মধ্যে চলে যান। সেই ঝড়বাদলের রাতে অন্ধকারের মধ্যে তার হ্যান্ড মাইক দিয়ে ক্যাপ্টেন সালাউদ্দিন চিৎকার করে উর্দুতে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ করতে বলতে থাকেন। খুব ভালো উর্দু জানতেন সালাউদ্দিন। চারপাশে তখন চলছে মেশিনগানের তুমুল গুলিবর্ষণ। হঠাৎ একটি গুলি বিদ্ধ করে সালাউদ্দিনকে। মাইক হাতেই অন্ধকারে ঢলে পড়েন সালাউদ্দিন। তার লাশ পাকিস্তানি সেনা বাংকারের এত কাছে পড়ে থাকে যে তার সহযোদ্ধারা সেটি আনতে চেষ্টা করেও ব্যর্থ হন। পাক সেনারা সালাউদ্দিনের লাশ টেনে নিয়ে যায় তাদের ক্যাম্পের ভেতরে। নানা বিশৃঙ্খলায় ব্যর্থ হয় সেই কামালপুর অপারেশন। জেনারেল ওসমানী ক্ষুব্ধ হন জিয়াউর রহমানের উপর। তাকে তেল ঢালাই সরিয়ে ফেলার এও এক কারণ। তাহের ১১ নম্বর সেক্টরের দায়িত্ব নেওয়ার পর ওই কামালপুর হয়ে যায় তার অন্যতম টার্গেট। ইতিমধ্যে চিলমারি অপারেশনের সাফল্য আত্মবিশ্বাস দিয়েছে অনেক। ছোটখাটো অন্যান্য অপারেশন চালিয়ে গেলেও তাহেরের মাথায় তখন কামালপুর। কামালপুর ঘাঁটিকে দখল করবার নানা পরিকল্পনা করতে থাকেন তিনি। কামালপুরের আগের অপারেশনগুলো পর্যালোচনা করে তাহের দেখেন, যখনই কামালপুর ঘাঁটি আক্রমণ করা হয় এবং কামালপুর কিছুটা দুর্বল অবস্থায় পড়ে, তখনই কাছের বকশীগঞ্জ থানা থেকে ১২০ মিলিমিটার মর্টারের গোলাবর্ষণ হতে থাকে। মুক্তিযোদ্ধারা পাক বাংকারের খুব কাছে চলে গেলেও ঘাঁটিটি দখল করতে পারেনি, কারণ সেই মর্টারের শেলগুলো এসে পড়ছে তাদের উপরে। ওদিকে বাংকারগুলো অত্যন্ত মজবুতভাবে ঢাকা থাকার কারণে পাকিস্তানিরা থাকে নিরাপদ। তাহের বুঝতে পারেন যে পাকিস্তানিদের শক্তিশালী ঘাঁটি আক্রমণ করে বিশেষ সুবিধা হবে না, বরং শত্রুকে কৌশলে প্রলুব্ধ করে তার ঘাঁটি থেকে বের করে আনতে হবে নির্দিষ্ট স্থানে এবং তারপরে নিঃশেষ করতে হবে তাদের। কামালপুর শত্রু ঘাঁটি থেকে ৫০০ গজ পশ্চিমে ধনুয়া কামালপুর গ্রাম, দক্ষিণ পশ্চিমে এবং দক্ষিণে হাসির গ্রাম এবং উঠোনের পাড়া। ধনুয়া, কামালপুর, হাসির গ্রাম আর উঠোনের পাড়া এই গ্রামের সারি এবং কামালপুরের মাঝে বিস্তীর্ণ এক খোলা জলামাঠ। তাহের ভাবেন, কোনোভাবে শত্রুকে এই জলামাঠে বের করে আনতে পারলেই উদ্দেশ্য সফল হবে। এই জলামাঠই হবে তাদের মরণ ফাঁদ। সেই পরিকল্পনাতেই তাহের ধনুয়া, কামালপুর আর হাসির গ্রাম তৈরি করেন নকল ট্রেঞ্চ। সেই কামালপুর আক্রান্ত হলে বকশীগঞ্জ থেকে পাকিস্তানি সেনারা কামালপুরে সাহায্য করতে আসে
সে কারণে কামালপুর বকশীগঞ্জের রাস্তাটিতে অ্যান্টি ট্যাঙ্ক মাইন বসানোর ব্যবস্থা করা হয়। তার নিজের সেক্টরের মুক্তিযোদ্ধা অফিসার, আশেপাশের গ্রামবাসী আর পাশাপাশি জিয়াউর রহমানের ব্রিগেড থেকে একটি কোম্পানি মহেন্দ্রগঞ্জে নিয়ে এসে আগস্ট মাসের শুরুর দিকে তাহের এক আক্রমণ চালান কামালপুরে। প্রাথমিক পর্যায়ে মাইনের আঘাতে পাকিস্তানি সেনা বহনকারী গাড়ি এবং তাদের কিছু সৈন্য হত্যা করতে সক্ষম হলেও কিছুক্ষণের মধ্যে কামালপুর এবং বকশীগঞ্জ দুই জায়গা থেকে পাক সেনারা অত্যন্ত শক্তিশালী আক্রমণ শুরু করে। পিছু উঠতে বাধ্য হন তাহের এবং তার দল। তাহেরের নেতৃত্বে কামালপুর দখলের প্রথম উদ্যোগ ব্যর্থ হয়। একরকম জেদ চেপে যায় তাহেরের, দখল করতে হবে কামালপুরকে। তাহের চূড়ান্তভাবে কামালপুর ঘাঁটিকে ধ্বংস করার মানসিকতা নিয়ে ব্যাপক পরিকল্পনা করতে থাকেন। তার সেক্টরের বিভিন্ন কোম্পানিগুলোকে প্রস্তুত করেন তিনি। বিশেষভাবে প্রস্তুত করেন শুধু কৃষকদের নিয়ে তৈরি কোম্পানিটি। সিদ্ধান্ত নেন এবার ভারতীয় বাহিনীর কাছ থেকেও ব্যাপক সহায়তা নেবেন। ভারতীয় ব্রিগেডিয়ার ক্লেয়ারের সঙ্গে এ নিয়ে দীর্ঘ বৈঠক করেন তিনি। সিদ্ধান্ত হয় যে ভারতীয় গুর্খা রেজিমেন্ট, মারাঠা রেজিমেন্ট এবং গার্ড রেজিমেন্ট, এই ৩ রেজিমেন্ট থেকে সহযোগিতা দেওয়া হবে তাহেরকে। তাহের থাকবেন কামালপুর অপারেশনের মূল দায়িত্বে, আর ভারতীয়রা থাকবে তার কাভারে। অপারেশনের দিন ঠিক করা হয় ১৪ নভেম্বর। ওই দিন তাহেরের জন্মদিন। সহযোদ্ধারা শপথ করেন তাহেরের জন্মদিন তারা উদযাপন করবে কামালপুরে। চূড়ান্ত আক্রমণের সব রকম প্রস্তুতি চলে। কয়েকবার রেকি অ্যাটাক, মক অ্যাটাক করা হয়। তাহের আবারও মুক্তিযোদ্ধাদের স্মরণ করিয়ে দেয় কামালপুর ইজ দ্য গেটওয়ে টু ঢাকা। সিদ্ধান্ত হয় কামালপুর পতনের পর মুক্তিযোদ্ধারা এগিয়ে যাবে ঢাকার দিকে, আর তাহের ভারতীয় সৈন্যের প্যারাশুট ট্রুপার দলের সঙ্গে প্যারাশুট ড্রপিং করবে টাঙ্গাইলে। সেখানে মিলিত হবেন কাদের সিদ্দিকীর বাহিনীর সঙ্গে। ইতিমধ্যে কামালপুর দখল করা ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা এসে মিলিত হবে তাহের এবং কাদের বাহিনীর সঙ্গে। তারপর ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা কাদের বাহিনী এবং ভারতীয় বাহিনী যৌথ উদ্যোগে যাবে ঢাকার দিকে। মুক্তিযোদ্ধাদের ২৫টা কোম্পানি, ভারতীয়দের ৩টা রেজিমেন্ট নিয়ে টোটাল অফেন্সে যাওয়ার জন্য প্রস্তুত তাহের। ওদিকে তুরার পাহাড়ের গায়ে ছোট্ট ঘরটিতে শিশু জয়া আর ননদ জুলিয়াকে নিয়ে দিন কাটান লুৎফা। ডালিয়া সহ তাহেরের বাকি ভাইয়েরা সব যুদ্ধক্ষেত্রে। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নয়নাভিরাম ঝর্ণা দেখেন লুৎফা। দেখেন ঝর্ণার পাশ দিয়ে চলে যাওয়া গৌহাটির রাস্তায় দূরপাল্লার বাস, ট্রাক। পথ চেয়ে থাকেন তাহেরের জিপটিকে দেখবার আশায়। মাঝে মাঝে তার ভাই সাব্বির, দেবর সাঈদ রাইফেল কাজে এসে দল বেঁধে লুৎফার ঘরে খাওয়া দাওয়া করে যান। লুৎফা তুরায় বসেই নিয়মিত খবর পান যুদ্ধের। খবর পান কটা বাংকার দখল হচ্ছে, কজন ছেলে মারা যাচ্ছে। তাহের আর ঘন ঘন আসতে পারেন না তখন, বেড়ে গেছে অপারেশনের মাত্রা। মাঝে মাঝে তাহের এলে লুৎফা মহেন্দ্রগঞ্জে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যেতে চান। তাহের প্রতিশ্রুতি দেন নিয়ে যাবেন অচিরেই। নভেম্বরের ১২ তারিখ তাহের এসে উপস্থিত। লুৎফাকে বলেন, আগামী ১৪ নভেম্বর আমার জন্মদিনে চূড়ান্তভাবে আক্রমণ করব ওই কামালপুরকে। ওই মুক্ত কামালপুরে তোমাকে নিয়ে যাব। কামালপুর ঘাঁটিতে তুমি বাংলাদেশের পতাকা উড়াবে। জয়কে কোলে নিয়ে আদর করেন তাহের। লুৎফার সঙ্গে বসে ভাত খান। যাবার সময় বলেন, ১৪ তারিখ তোমার জন্য জিপ আসবে, রেডি থেকো। আর এই দেখো, লন্ডনে তুমি আমাকে যে আংটিটা কিনে দিয়েছিলে ওটা পরে নিয়েছি। ওটা আমার গুড লাক সাইন। কামালপুর এবার দখল হবেই। মুক্ত কামালপুরে তাহেরকে জন্মদিনের উপহার দেবে বলে লুৎফা কাছের বাজার থেকে কেনেন ফুলতলা রুমাল। মুক্তিযোদ্ধাদের জন্য কেনেন অনেকগুলো চকলেট। শীত পড়েছে চারদিকে। ১৪ নভেম্বর কুয়াশার রাতে শুরু হবে আক্রমণ। পায়ের চিহ্ন। কামালপুরের পাকিস্তানি ঘাঁটির সীমান্ত বরাবর বান রোড। এই বান রোডই বিভক্ত করেছে পাক বাহিনী আর মুক্তিযোদ্ধাদের। বান রোডের খানিকটা পেছনেই মুক্তিযোদ্ধাদের প্রথম বাংকার। সেখানে সামনের দিকে লেফটেন্যান্ট মান্নান আর সেকেন্ড লেফটেন্যান্ট মিজান আছেন তার কোম্পানি নিয়ে। তারাই মুক্তিযোদ্ধাদের অগ্রবর্তী বাহিনী। তার পেছনেই আরেক সারির বাংকার। সেখানে মিডিয়াম গান নিয়ে আরেক দল মুক্তিযোদ্ধা। তাদের আরও পেছনে আছে হেভি গান নিয়ে আরেক দল মুক্তিযোদ্ধা। কামালপুরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। আর একদম পেছনে সেক্টর কমান্ডার তাহেরের বাংকার। সেক্টর কমান্ডার তাহেরের পাশের বাংকারে ব্রিগেডিয়ার ক্লেয়ার। ক্লেয়ার তাহেরকে সহায়তা দানকারী ভারতীয় বাহিনীর প্রধান। সেক্টর কমান্ডারের কমান্ড পোস্টটি একটি আম বাগানের মধ্যে। সবার পেছনে অপেক্ষা করছে ভারতীয় আর্টিলারি বাহিনীর কভারিংয়ের ট্রুপগুলো। ভোর রাতে শুরু হবে অপারেশন। আগে আগে রাতের খাওয়া খেয়ে নিয়েছে সবাই। মুক্তিযোদ্ধারা পরোটায় চিনি দিয়ে রোল বানিয়ে গুজিয়ে নিয়েছেন লুঙ্গিতে কিংবা প্যান্টের পকেটে। ঠিক করেছেন সকালে এই দিয়েই কামালপুরে নাস্তা করবেন তারা। সেদিনের অপারেশনে যোদ্ধা হিসেবে উপস্থিত তাহেরের প্রায় পুরো পরিবার। বেলাল এবং বাহার, বিশেষ করে বাহার সবচেয়ে ঝুঁকিপূর্ণ পজিশনগুলোতে থাকতে আগ্রহী। তারা দুই ভাই তাদের স্কাউট টিম নিয়ে আছেন তাহেরের বাংকারে এবং পার্সোনাল সিকিউরিটির দায়িত্বে। তাহেরের অন্য ভাই সাঈদ তার কোম্পানি নিয়ে প্রস্তুত আছেন মিডিয়াম রেঞ্জে। বড় ভাই আবু ইউসুফ আছেন পেছনে। সেদিন এক বিপত্তি ঘটে আনোয়ারের। সকালের দিকে হঠাৎ ভেঙে যায় তার চশমা। চোখে ভালো দেখতে পারছিলেন না তিনি। ফলে তাহের আনোয়ারকে সরাসরি অপারেশনে অংশগ্রহণ করার অনুমতি দেননি। আনোয়ার এবং বোন ডালিয়া দুজনেই সেক্টর কমান্ডার তাহেরের বাংকারের কাছাকাছি। যুদ্ধক্ষেত্রের খানিকটা বাইরে দুটো ফ্লাস্ক, পানি আর চা নিয়ে বসে আছে। তাদের হাতে ওয়াকি টকি।
প্রয়োজন মতো সেক্টর কমান্ডারকে চা পানি সরবরাহ করা তাদের দায়িত্ব। মুক্তিযোদ্ধাদের হাতে এমএমজি, এলএমজি, সেলফ লোডিং রাইফেল, কারো কাছে 2 ইঞ্চি মর্টার। সবাই পজিশন নিয়েছেন। তাহের প্রতিটি কোম্পানির কমান্ডার আর ভারতীয় অফিসারদের সঙ্গে ওয়াকিটকিতে কথা বলে নেন, তাদের অবস্থান প্রস্তুতি সব নিশ্চিত হয়ে নেন। সেদিনকার অপারেশনে তাহেরের কোট থাকে কর্তা। সেদিন সবাই তাকে সম্বোধন করেন কর্তা বলে। শীতের গভীর রাতের অন্ধকারে মিশে ছায়ার মতো বসে আছে মরণ কামড় দিতে প্রস্তুত দুর্ধর্ষ মুক্তিযোদ্ধাদের দল। তাদের নেতা তাহের, সেদিনের কর্তা। রাত 1:30টার দিকে তাহের ফায়ারের অর্ডার দেন। একসাথে ওপেন হয় ফায়ার। পেছন থেকে চালাতে থাকে অবিরাম শেল ড্রপিং। 19টা ফিল্ড গান একসাথে কাজ করে। একই সাথে কাজ করে এমএমজি, হেভি মেশিন গান। 3টা রেঞ্জ থেকে একই সঙ্গে চলে তুমুল ফায়ারিং। বিকট শব্দে আর আগুনের হলকায় ছেয়ে যায় কামালপুর, ধনুয়া কামালপুর, উঠানিপাড়া, হাসিগাঁওয়ের রাতের আকাশ, বাতাস। ওয়াকিটকিতে কেবল শোনা যাচ্ছে কোম্পানি কমান্ডারদের একের পর এক চিৎকার, ফায়ার, ফায়ার। এক পর্যায়ে মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে ট্রেঞ্চ থেকে বেরিয়ে সামনের দিকে এগোতে থাকেন। এবারে একেবারে সামনের বাংকারের যোদ্ধারা ট্রেঞ্চ থেকে বেরিয়ে সীমান্ত অতিক্রম করে বান রোড হয়ে সামনে এগোতে থাকেন। ওয়াকিটকিতে সে খবর তারা জানান সেক্টর কমান্ডারের কর্তাকে। সেকেন্ড লেফটেন্যান্ট মিজানের কোম্পানিটি সবার সামনে। তারা এগুতে এগুতে পাক বাহিনীর প্রথম বাংকারটির খুব কাছে চলে আসেন। মিজান ওয়াকিটকিতে তাহেরকে জানান, কর্তা, আমরা ওদের একটা বাংকারের খুব কাছাকাছি চলে গেছি। ইতিমধ্যে বাংকার থেকে বেরোনোর পরেই নিহত হয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা। মিজানের পিছনে পিছনে দ্বিতীয় এবং তৃতীয় বাংকারের কোম্পানিগুলো এগিয়ে যেতে থাকে সীমান্ত পাড়ি দিয়ে। প্রবল এবং আচমকা গুলিবর্ষণে হতবিহ্বল পাকিস্তান ঘাঁটির সেনারা। মুক্তিযোদ্ধারা দেখতে পান না যে পাক সেনারা কেউ কেউ বাংকার থেকে বেরিয়ে আশেপাশের আখ্যাতে ঢুকে যাচ্ছে। মিজান ওয়াকিটকিতে জানান যে পাকিস্তানিরা এখন প্রথম বাংকার ছেড়ে চলে গেছে পেছনের বাংকারে। প্রচণ্ড গোলাগুলির শব্দে দুর্গ্রামের মানুষেরা সব ঘুম থেকে জেগে বসে আছেন। গাঢ় অন্ধকারে আশেপাশে স্পষ্ট কিছু দেখা যাচ্ছে না বলে তাহের নির্দেশ দেন রেড ফায়ারের। রেড ফায়ার করা হলে চকিতে উজ্জ্বল আলোয় ভরে যায় চারদিক। খানিকটা সময়ের জন্য আশেপাশে সবকিছু হয়ে ওঠে স্পষ্ট। দেখা যায় অনেক পাকিস্তানি সেনারাই বাংকার থেকে বেরিয়ে আশেপাশের ক্ষেতগুলোতে লুকাবার চেষ্টা করছে। মনে হচ্ছে ওদের প্রতিরোধ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। ওয়াকিটকিতে ব্রিগেডিয়ার ক্লিয়ারের সঙ্গে উৎফুল্ল কণ্ঠে কথা বলেন তাহের। ভেরি শর্টলি উই আর গোয়িং টু ক্যাপচার দিস পাক ক্যাম্প। গোলাবর্ষণ চলছে অবিরাম। এই অপারেশনে আছেন সাংবাদিক হারুন হাবিবও। পজিশন নিয়েছেন বেশ কিছুটা পিছনে। তার হাতে স্টেন গান এবং সঙ্গে একটি টেপ রেকর্ডারও। বিভিন্ন রণাঙ্গন ঘুরছেন তিনি। কিন্তু তার মনে হয় এমন প্রবল গোলাবৃষ্টি তিনি গত কয়েক মাসে দেখেননি। দুপক্ষের অবিশ্রান্ত গোলাবর্ষণে ছাপিয়ে এক পর্যায়ে উড়ে আসতে থাকে ভারী কামানের গোলা। প্রচণ্ড শব্দে একটার পর একটা গোলা ফাটতে থাকে তাদের ট্রেঞ্চের আশেপাশে। হঠাৎ হারুন হাবিবের মনে হয় এ ধ্বংস আর মৃত্যুর আবহ তৈরি করা শব্দরাজি রেকর্ড করে রাখা যাক। টেপ রেকর্ডারটি অন করে মাটিতে রেখে দেন তিনি। রেকর্ড হতে থাকে এক ঐতিহাসিক রণাঙ্গনের শব্দরাজি। যুদ্ধে যুদ্ধে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। সেকেন্ড লেফটেন্যান্ট মিজান ওয়াকিটকিতে বলেন, কর্তা, আমরা পাক বাংকারের একবারে কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমরা বাংকারে সরাসরি চার্জ করতে যাচ্ছি। এইটুকু বলার পর আর মিজানের কোনো কথা শোনা যায় না। উদ্বিগ্ন হয়ে ওঠেন তাহের। ওয়াকিটকিতে বারবার চিৎকার করে, মিজান, মিজান তুমি কোথায়? কোথায় তুমি? কিন্তু মিজানের কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তাহের খুব চিন্তিত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ চেষ্টা করে মিজানের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাহের বলেন, লেটস মুভ, আই মাস্ট গো ক্লোজার। পেছনের কমান্ডিং বাংকার থেকে বেরিয়ে সামনের দিকে এগোতে থাকেন তাহের। ভারী মর্টার আর শেল চারদিকে। ব্রিগেডিয়ার ক্লিয়ার ওয়াকিটকিতে চেঁচিয়ে বলেন, হোয়াট আর ইউ ডুইং কর্তা? ইউ ক্যান্ট মুভ ফ্রম ইউর প্লেস। তাহের বলেন, আই মাস্ট ফাইন্ড লেফটেন্যান্ট মিজান, মাই ফ্রন্ট লাইন ফাইটার। তাহের কমান্ড পোস্ট ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। তার পার্সোনাল সিকিউরিটিতে থাকা দুই ভাই বেলাল আর বাহারের স্কাউট টিমটিও এগিয়ে চলে সামনে। মিড রেঞ্জ বরাবর আসেন তাহের। সেখানে ভাই সাইদ অবস্থান করছেন তার কোম্পানি নিয়ে। সাইদ বলেন, আপনিও সামনে যায়েন না। মিজান আগেও এরকম কয়েকবার কমিউনিকেশন মিস করেছে, সুতরাং ভয়ের কিছু নেই। কিন্তু তাহের কথা শোনেন না। এগিয়ে যেতে থাকেন ফ্রন্ট লাইনের দিকে। তিনি প্রথম সারির বাংকারগুলো অতিক্রম করে যান। অতিক্রম করেন বান রোড। একটু গিয়েই পেয়ে যান মিজানকে। তাহের বলেন, তুমি তো চিন্তায় ফেলে দিয়েছিলে। ওয়াকিটকির যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন মিজান। তাহের বেলাল বাহারকে বলেন তাদের কোম্পানি নিয়ে সতর্কতার সাথে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে। দিগন্তে ভোরের আলো ফুটছে। তাহেরের হাতে কোনো আর্মস নেই। তার হাতে সার্বক্ষণিক সঙ্গী সেই গল্ফ স্টিক। তার আশেপাশের তার পার্সোনাল সিকিউরিটির যোদ্ধাদের কারো কাছ থেকে প্রয়োজনীয় অস্ত্র নেবেন তাহের। ব্যবস্থা তেমনই। তাহের যখন এগোচ্ছেন পাশের আক্ষেত থেকে এবং পিছনের বাংকারগুলো থেকে তুমুল গোলাবর্ষণ হচ্ছে তখন। শত্রু সীমানার ভিতরে ঢুকে গেছেন তাহের। একটা প্রবল উত্তেজনা তাকে ভর করে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তাহের হঠাৎ তার গল্ফ স্টিকটি ফেলে দিয়ে পাশে অবস্থান নেওয়া বেলালের কোম্পানির একজন যোদ্ধার কাছ থেকে চাইনিজ এসএমজি হাতে তুলে নিয়ে ফায়ার করতে শুরু করেন। বেলাল বাহারকেও বলেন তিনি যে রেঞ্জে ফায়ার করছেন ঠিক সেই একই রেঞ্জে তারাও যেন ফায়ার করতে থাকে। বেড়ে যায় গুলির তীব্রতা।
তাহেরকে এগিয়ে আসতে দেখে পেছন পেছন ভারতের মেজর SR সিংও একটা জিপে রিকোয়ারলেস রাইফেল নিয়ে এগিয়ে এসে খানিকটা দূরে অপেক্ষা করতে থাকেন। তাহের ইশারায় বেলালকে বলেন, SR সিংকে গিয়ে বলো আরও একটু সামনে এগিয়ে আসতে। একটু পরে আমি পাকিস্তানি বাংকারে হিট করব, আর আমার জন্য রিকোয়ারলেস রাইফেল দরকার। তাহের জানেন পাকিস্তানি বাংকারে যে কংক্রিট সেগুলো শুধু রিকোয়ারলেস রাইফেল দিয়ে আঘাত করলেই ভেদ করা সম্ভব। এগিয়ে আসেন মেজর সিং। তাহের তার কাছ থেকেই রিকোয়ারলেস রাইফেল হাতে নিয়ে এগিয়ে যান এবং সরাসরি বাংকারে গুলি বর্ষণ করতে থাকেন। পেছনের কমান্ডিং পজিশন ছেড়ে সেক্টর কমান্ডার তখন যুদ্ধের মধ্যবিন্দুতে। বেলাল, বাহার খানিকটা পেছন থেকে আম গাছের আড়ালে। তারা দেখতে পান পাকিস্তানিরা সামনের বাংকার থেকে বেরিয়ে চলে যাচ্ছে পেছনের বাংকারে। অনেকে ঢুকে যাচ্ছে পাশের আখ্যাতে। বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে পিছু হটছে তারা। বেলাল, বাহার এবং তাহের এগোতে এগোতে পাকিস্তানি বাহিনীর প্রথম বাংকারটি দখল করে ফেলেন। উত্তেজিত বাহার ওয়াকিটকিতে সবাইকে জানিয়ে দেন তাদের প্রথম বাংকার দখলের খবর। পাকিস্তান বাহিনীর রিইনফোর্সমেন্টের জন্য ওদিকে বক্সিগঞ্জ থেকে সৈন্য পাঠায়, কিন্তু তাদের ঠেকিয়ে দেয় বক্সিবাজার সড়কে পজিশন নিয়ে থাকা মারাঠা রেজিমেন্টের অ্যাম্বুশ। যোগাযোগের পথ ধ্বংস হয়ে যাওয়াতে কামালপুর বক্সিবাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সেখান থেকে সাহায্য পাওয়া বন্ধ হয়ে যায় পাকিস্তানিদের। সকাল প্রায় ৭টা তখন। কামালপুরের অনেকটা ভেতরে ঢুকে গেছে মুক্তিবাহিনী। তারা এগোচ্ছেন প্রচুর পাক বাহিনী, এমনকি মুক্তিযোদ্ধাদের মৃতদেহ ডিঙিয়ে। ভয়াবহ গোলাগুলির মধ্যে পড়ে একই সাথে পাক বাহিনী এবং মুক্তিযোদ্ধা উভয় নিহত হচ্ছে একের পর এক। দখল করে নেওয়া বাংকারের সামনে উঁচু একটা ঢিবির মতো জায়গা দেখা যায়। ঢিবিটা বানানো হয়েছে বাংকারের প্রতিরক্ষার জন্য। সেই উঁচু জায়গায় গিয়ে বসেন তাহের। উত্তেজনা, আত্মবিশ্বাস তার মধ্যে। আবার তিনি হাতে তুলে নিয়েছিলেন তার সেই গল্ফ স্টিক। এক মুক্তিযোদ্ধা হঠাৎ দৌড়ে এসে পাকিস্তানিদের বাংকার থেকে দখল করা একটি মেশিন গানের গুলির চেইন মালার মতো করে পরিয়ে দেন তাহেরকে। বলে, শুভ জন্মদিন কর্তা। সেদিনই 14 নভেম্বরের ভোর। তাহের মুচকি হেসে বলেন, জলদি পজিশনে ফিরে যাও। পাকিস্তানিরা পাশের আক্ষেপ থেকে লুকিয়ে অবিরাম ফায়ার করছে। তাহের উঁচু ঢিবিতে বসে তার গল্ফ স্টিক দিয়ে মিজান, বেলাল, বাহারের কোম্পানিকে নির্দেশনা দেন কোন কোন দিকে ফায়ার করতে হবে। খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গায় তখন বসে আছেন তাহের। সামনে আরও 7 থেকে 8টি বাংকার। সেই বাংকারগুলো অচিরে দখল করার পরিকল্পনায় দ্রুত পদক্ষেপ নিতে থাকেন তাহের। চায়ের ফ্ল্যাক্স নিয়ে পিছনে আছেন আনোয়ার আর ডালিয়া। ওয়াকিটকিতে তারা শুনছেন একের পর এক বাংকার দখলের খবর। উত্তেজনায় কাঁপেন তারা। হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পান আনোয়ার, ডালিয়া। আনোয়ারের মনে হয় হয়তো কোনো শেল ড্রপ হয়েছে কিংবা ব্লাস্ট হয়েছে অ্যান্টি পার্সোনাল মাইন। চায়ের ফ্ল্যাক্স ফেলে দুজনই দৌড় দেন সামনের দিকে। উঁচু ঢিবিতে বসে থাকা তাহের নামতে উদ্যত হওয়ার মুহূর্তেই সেখানে বস্তুত একটি শেল ড্রপ হয়। তাহেরের সবচেয়ে কাছে ছিলেন বেলাল আর বাহার। তারা তখন পার্সোনাল সিকিউরিটির দায়িত্বে। তারা হঠাৎ দেখেন উঁচু ঢিবি থেকে ঢলে পড়ছে তাহের। ওয়াকিটকিতে ধরা পড়ে পাশের আখ্যাতে পাকিস্তানি সেনারা উল্লাস করে বলছে, ইয়া আলী। কমান্ডার ধরনের কাউকে ঘায়েল করা গেছে বুঝতে পারছে তারা, তাতে তাদের উল্লাস। তাহেরকে ঢলে পড়তে দেখে দৌড়ে ছুটে যান বেলাল। ভালোমতো লক্ষ্য করে দেখতে পান তাহেরের এক পা থেতলে দুভাগ হয়ে ঝুলছে। মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন তিনি। উত্তেজনায় ওয়াকিটকিতে বলে বসেন, কর্তা মারা গেছেন, কমান্ডার হ্যাজ বিন কিল্ড। এ কথা ওয়াকিটকিতে প্রচার হওয়ার সাথে সাথেই হঠাৎ করে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সবার ফায়ার বন্ধ হয়ে যায়। ধুন্ধুমার রণাঙ্গনের মধ্যে সহসা নেমে আসে গাঢ় নিস্তব্ধতা। সবাই হতবম্ব, স্তম্ভিত। কি করবে বুঝে উঠতে পারে না কেউ। কয়েক মুহূর্ত এভাবে কাটবার পর বাহার তার LMG থেকে আখ্যাতে লক্ষ্য করে আবার শুরু করেন ফায়ারিং। বেলাল বলেন, তাড়াতাড়ি কর্তাকে পিছনে নিয়ে যাও। ইতিমধ্যে কয়েকজন মুক্তিযোদ্ধা রাইফেল ফেলে দৌড়ে গিয়ে পাশের একটি বাড়ির বাঁশের তৈরি বেড়ার দরজা খুলে নিয়ে আসেন। বেড়াটিকে স্ট্রেচার বানিয়ে তার উপর তাহেরকে শুয়ে দৌড়ে তাকে নিয়ে যেতে থাকেন ভারতীয় সীমান্তের ভেতরে। তাহেরের পা থেকে রক্তক্ষরণ হচ্ছে প্রচণ্ড। একজন মুক্তিযোদ্ধা তার শার্ট খুলে দুভাগ হয়ে যাওয়া তাহেরের পাটিকে বেঁধে দেন। বেশ খানিকটা দূরে তাহেরের হেডকোয়ার্টার। বেলাল ওই বেড়ার স্ট্রেচারের এক প্রান্ত ধরে দৌড়াতে দৌড়াতে ভাবে যে কোনো সময় হয়তো ভেঙে যেতে পারে বেড়াটি। হঠাৎ তার মনে হয় SR সিংয়ের জিপটির কথা। অনেক পেছনে আছেন সিং। আরেক সহযোদ্ধার হাতে স্ট্রেচারটি দিয়ে ঊর্ধ্বশ্বাসে তিনি ছুটে যান জিপটির কাছে। প্রতিটি মুহূর্ত মূল্যবান। ওদিকে পিছনে আক্ষেপ লক্ষ্য করে ফায়ার করে চলেছে বাহার। ওয়াকিটকিতে শুনে পিছন থেকে ছুটে আসছেন আনোয়ার আর ডলি। বেড়ার স্ট্রেচারে বহন করে না তাহেরের পাশে দৌড়াতে থাকেন তারা। আতঙ্কে তাকিয়ে থাকেন ছিন্ন ভিন্ন বাম পাটির দিকে। পা পেঁচিয়ে রাখা শার্টটি ভিজে রক্ত চুইয়ে পড়ছে মাটিতে। স্ট্রেচার বহন করা প্রতিটি যোদ্ধার চোখে পানি। আনোয়ারকে দেখে পানি খেতে চান তাহের। আনোয়ার তার কাঁধে রাখা ব্যাগ থেকে বোতল বের করে মুখের সামনে তুললে তাহের বোতলটি নিজের হাতে তুলে নিয়ে বলেন, আমার হাত দুটো তো এখনো ঠিকই আছে। ওয়াকিটকিতে খবর পেয়ে টেপ রেকর্ডার বন্ধ করে ছুটে আসেন সাংবাদিক হারুন হাবিব। তিনিও হাত লাগান স্ট্রেচারে। জ্ঞান হারাননি তাহের। রক্তে মাটি ভিজে যাচ্ছে। ওই অবস্থায় মুখটা সামান্য ঘুরিয়ে হেসে হারুন হাবিবকে বলেন, জার্নালিস্ট, আমি বলিনি ওরা কখনো আমার মাথায় আঘাত করতে পারবে না? এই দেখো পায়ে লাগিয়েছে। মাই হেড ইজ স্টিল হাই। গো ফাইট দ্য এনিমি। অকুপাই কামালপুর BOP। ইতিমধ্যে বেলাল SR সিং এর জিপটি নিয়ে আসেন।
দ্রুত জিপে ওঠানো হয় তাহেরকে। জিপে উঠেই তাহের বেলালকে বলেন, ওয়াকিটকিটা আমার মুখের সামনে ধরো। বেলাল ওয়াকিটকিটা মুখের সামনে ধরলে সাহিত্য তাহের মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলতে থাকেন, আমার কিছুই হয়নি, তোমরা ফ্রন্টে ফিরে যাও, যুদ্ধ চালিয়ে যাও, কামালপুর মুক্ত করতে হবে, মনে রেখো আমি মরবো না, খুব দ্রুত চলে আসছি তোমাদের কাছে, পাকিস্তানিদেরকে তোমাদের হারাতেই হবে। আমি যেন ফিরে এসে দেখি কামালপুর দখল হয়েছে আর ঢাকার রাস্তা পরিষ্কার। ওয়াকিটকি রেখে আনোয়ারকে বলেন, তাড়াতাড়ি হেলিকপ্টারের ব্যবস্থা করো। ইতিমধ্যে আরও ভারতীয় অফিসাররা ছুটে আসেন। ফিরে আসেন সেদিনের অপারেশনের মেডিকেল টিমের প্রধান ডাক্তার দীপঙ্কর রায়। জিপে উঠেই তিনি দ্রুত তাহেরকে ফার্স্ট এইডের ব্যবস্থা করেন। সর্বোচ্চ তৎপরতায় দ্রুততম সময়ে ভারতীয় ব্রিগেডিয়ার ক্লেয়ার হেলিকপ্টারের ব্যবস্থা করেন। কিন্তু হেলিকপ্টার আসবে তুরায়। কামালপুর থেকে তুরায় যেতে হবে আগে, দূরত্ব 18 মাইল। জিপ ছুটে চলেছে তুরার দিকে। পাহাড়ি পথ, তাহেরের রক্তক্ষরণ হচ্ছে প্রচণ্ড, কিন্তু শক্ত মনোবল তাহেরের। জিপের ভিতর অনবরত কথা বলে চলেন তিনি। ওদিকে তাহেরের আহত হবার সংবাদে কামালপুর যুদ্ধক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। কমান্ডার নেই যুদ্ধক্ষেত্রে, মনোবল হারিয়ে ফেলেন সবাই। অনেকে অস্ত্র ফেলে পিছু হটতে থাকেন। পাক বাহিনীর এলোপাতাড়ি গুলিতে বেশ কিছু মুক্তিযোদ্ধা মারা যান। এর মধ্যে কিছু মুক্তিযোদ্ধা তখনও ফায়ার চালিয়ে যান। নেতৃত্বের অভাবে পুরো অপারেশনটিতে বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকজন ভারতীয় অফিসার এসে যুদ্ধের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু যুদ্ধ ততক্ষণে চলে গেছে পাকিস্তানিদের নিয়ন্ত্রণে। পাক সেনার গুলিতে নিহত হন 3 জন ভারতীয় অফিসার। তারপরেও মুক্তিযোদ্ধারা যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। শেষ ব্রিগেডিয়ার ক্লিয়ার এসে বলেন, মুক্তিযোদ্ধারা হয়তো আরও কিছুক্ষণ ফাইট দিতে পারবে, কিন্তু সেক্টর কমান্ডারের অনুপস্থিতিতে সেই অপারেশন চালিয়ে যাওয়া বোকামি। একটা নিশ্চিত বিজয়ের দ্বারপ্রান্তে এসে ব্যর্থতার গ্লানি নিয়ে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হন কামালপুর থেকে। প্রিয় মুক্তিযোদ্ধারা, লুৎফা তখনও চকলেট আর রুমাল নিয়ে অপেক্ষা করছেন তুরাই। অপেক্ষা করছেন কখন জিপ আসবে তাকে নিতে। তিনি যাবেন কামালপুরে পতাকা ওড়াতে। আর সবাই মিলে হইচই করে পালন করবেন তাহের জন্মদিন। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, তবুও কোনো খবর আসে না। সারাদিন কিছু মুখে দেননি তিনি। জুলিয়াকে নিয়ে খেতে বসেন। খাওয়া শেষ করে উঠতেই দেখেন তার সঙ্গে দেখা করতে আসছে ভারতীয় বিএসএফ তুরার অধিনায়ক কর্নেল রঙ্গলাল এবং ক্যাপ্টেন মুরালি। আগেও মাঝে সাঝে এসে দেখা করেছেন তারা, কিন্তু এই অসময়ে তাদেরকে দেখে খানিকটা অবাক হন লুৎফা। কর্নেল রঙ্গলাল এসে বিছানায় বসেন এবং লুৎফাকেও বসতে বলেন। রঙ্গলাল বলেন, আপনি তো জানেন যে যুদ্ধের সময় কত কিছুই হয়, মানুষ আহত হয়, মানুষ মারা যায়, যুদ্ধ ব্যাপারটা এরকমই। লুৎফা বলেন, আমার হাজব্যান্ড আর্মি অফিসার, আমি জানি যুদ্ধে কি হয়, আমাকে বলেন কি হয়েছে। লুৎফা একটা দুঃসংবাদ শোনার জন্য নিজেকে প্রস্তুত করেন। ক্যাপ্টেন মুরালি বলেন, মেজর তাহেরের পায়ে একটা গুলি লেগেছে, তেমন কিছু না। লুৎফা আরও ভয়ঙ্কর কোনো সংবাদ শুনবেন ভাবছিলেন। মৃত্যু তখন প্রতিদিনের আটপৌরে ব্যাপার। জিজ্ঞাসা করেন, কোথায় তাহের এখন, কোথায় এখন তাহের? ক্যাপ্টেন মুরালি বলেন, তাকে জিপে করে কামালপুর থেকে আনা হচ্ছে, এখান থেকে হেলিকপ্টার নিয়ে যাওয়া হবে গুয়াহাটিতে। কিছুক্ষণ পর আকাশ কাঁপিয়ে হেলিকপ্টার নামে। তার কিছু পর চলে আসে তাহেরের জিপ। তাহেরকে সরাসরি ওঠানো হয় হেলিকপ্টারে। কর্নেল রঙ্গলাল এসে লুৎফাকে বলেন, হেলিকপ্টার এখনই রওনা দেবে গৌহাটির উদ্দেশ্যে। আপনি এক নজর তাকে দেখতে যেতে পারেন। আপনাকে আমরা পরে পাঠানোর ব্যবস্থা করছি। লুৎফা গিয়ে ওঠেন হেলিকপ্টারে। হেলিকপ্টারের পাখার শব্দে চারদিক প্রকম্পিত। ভিতরে গিয়ে দেখেন বুক পর্যন্ত চাদরে ঢাকা তাহেরের একটা স্যালাইন চলছে, চোখ বন্ধ। ডাক্তার দীপঙ্কর বলেন, উনাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছেন। স্তব্ধ হয়ে থাকেন লুৎফা। তিনি তখনও জানেন না আঘাতের মাত্রাটা কতটুকু। জানেন না অনেক বছর পর আরেকবার তাকে এমনি চড়তে হবে হেলিকপ্টারে। সেদিনও এভাবে হেলিকপ্টারের ভিতরে শুয়ে থাকবেন তাহের, প্রাণহীন। গুয়াহাটিতে সামরিক হাসপাতালে জেনারেলদের জন্য সংরক্ষিত সবচেয়ে ভালো কেবিনটাতে রাখা হয় তাহেরকে। ভারতীয় ডাক্তাররা অত্যন্ত দ্রুততার সাথে তার চিকিৎসা শুরু করে দেন। পরদিন আনোয়ার একটি জিপ নিয়ে লুৎফাকে সহ তুরা থেকে রওনা দেন গৌহাটি সামরিক হাসপাতালের দিকে। শিশু জয়া, ডালিয়া, জুলিয়া তুরাতে থাকে ডক্টর হাইয়ের স্ত্রীর হেফাজতে। সেই ডাক্তার হাই চট্টগ্রামে যার ঘরে হয়েছিল তাহের এবং সিরাজ শিকদারদের বৈঠক, বিপ্লবের পরিকল্পনা, প্রশিক্ষণ। ডাক্তার হাই তখন মেজর জিয়ার জেট ফোর্সের চিফ মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন। কর্নেল রঙ্গলাল আনোয়ারকে বলেন, আপনি মিসেস তাহেরকে পুরো ব্যাপারটি ভালো করে বলে রাখুন। ডাক্তাররা বলেছেন মেজর তাহেরের পা কিছুতে রাখা যাবে না, এমনকি তার মৃত্যু ঘটতে পারে। ওনাকে মানসিকভাবে তৈরি রাখা দরকার। তুরা থেকে গৌহাটি প্রায় 250 মাইলের পথ। ভোরে রওনা দেন লুৎফা এবং আনোয়ার। লম্বা পথে মনে মনে আনোয়ার অনেকবার লুৎফাকেই বলতে চেষ্টা করেন তাহেরের পুরো ব্যাপারটি, কিন্তু কিছুতেই সাহস করে উঠতে পারেন না। দুজনে একরকম চুপচুপ পাড়ি দেন পুরো পথ। সন্ধ্যায় গিয়ে তারা পৌঁছান গৌহাটিতে। হাসপাতালে পৌঁছে আনোয়ার জানতে পারেন যে তাহেরকে এমার্জেন্সিতে রাখা হয়েছে এবং ইতিমধ্যে তার বাম পাটি হাঁটুর কাছ থেকে কেটে ফেলা হয়েছে। আনোয়ার লুৎফাকে তাহেরের কেবিনে ঢুকবার আগে বলেন, ভাবি খুব সাহসী থাকতে হবে, একদম কোনোরকম চিৎকার কান্নাকাটি করবেন না। লুৎফা আনোয়ারকে বলে, তুমি এভাবে বলছো কেন? আনোয়ার যে কথাটি তুরা থেকে গৌহাটির 250 মাইলের পথে বলতে পারেননি, কেবিনে ঢোকার ঠিক আগের মুহূর্তে সেটি বলেন লুৎফাকে। ভাবি, ভাইজানের অবস্থা খুব সিরিয়াস, তার একটি পা কেটে ফেলা হয়েছে, আবারও বলছি কোনোরকম চিৎকার কান্নাকাটি করবেন না।
লুৎফা ঠিক কি বলবেন বুঝে উঠতে পারেন না। ভূতগ্রস্তের মতো কেবিনে ঢোকেন। লুৎফাকে দেখে তাহের খুব উদ্দীপ্ত হয়ে বলতে থাকেন, ডক্টর, আমার ওয়াইফ এসেছে, ভাই এসেছে, ওরা সারাদিন জার্নি করেছে, ওদের একটু এন্টারটেইন করেন, একটু খাওয়ার ব্যবস্থা করেন। লুৎফা তাহেরের বিছানার পাশে গিয়ে বসেন। বেশ কাবু হয়ে পড়েছেন তাহের। তিনি লুৎফার হাতটি জড়িয়ে ধরেন। লুৎফা লক্ষ্য করেন তাহেরের হাতে লন্ডন থেকে কিনে দেওয়া সেই আংটিটি। এক হাতে লুৎফার হাত ধরে আরেক হাতে তাহের তার শরীর ঢেকে রাখা চাদরটি সরিয়ে ফেলে। বলে, দেখো দেখো আমার কি হয়েছে, আমার এক পা নাই। লুৎফা কিছু বলবার আগেই তাহের নিজে তাকে সান্ত্বনা দিতে থাকেন। চিন্তা করো না, নকল পা লাগিয়ে নিলে আমি ঠিকই হাঁটতে পারবো। লুৎফা প্রাণপণে সংযত করবার চেষ্টা করেন নিজেকে। আনোয়ারের কথাগুলো মনে বাজে তার। কান্নাকাটি চিৎকার করা যাবে না। কেমন যেন ঘোরের ভেতরে বলতে থাকেন, অসুবিধা কি, তোমার তো আরেকটা পা আছে, তোমার লাইফটা তো আছে। লুৎফা কি বলছে যেন নিজেই বুঝে উঠতে পারেন না। একজন ডাক্তার এসে বলেন, রোগীর কাছে তো বেশিক্ষণ থাকা যাবে না, এখন তার ইন্টেন্সিভ পিরিয়ড চলছে, আপনার কেবিন থেকে বাইরে যান। তাহেরের মুঠোতে তখন লুৎফার হাত। হাত ছাড়িয়ে নিয়ে বাইরে যান লুৎফা। কেবিন থেকে বেরিয়ে লুৎফা নিজেকে আর ধরে রাখতে পারেন না। বুক ফেটে কান্না আসে তার। করিডোরের একটি চেয়ারে ধূপ করে বসে পড়ে হু হু করে কাঁদতে থাকেন তিনি। গুয়াহাটিতে সামরিক হাসপাতালে ডাক্তারদের একটি কোয়ার্টারে লুৎফা এবং আনোয়ারের থাকার ব্যবস্থা করা হয়। সকালে আনোয়ার এবং লুৎফা চলে যান হাসপাতালে। প্রচুর রক্ত দিতে হবে তাহেরকে, ব্যাগের পর ব্যাগ। দুদিন পর পর ড্রেসিং করবেন নার্সরা। পায়ের হাড় বেরিয়ে গেছে, সেগুলো নানাভাবে সাইজ করা হয়। ড্রেসিংয়ের সময় আশেপাশে অন্য রোগীরাও ব্যথায় চিৎকার করে, কিন্তু তাহেরের মুখে টু শব্দটি নেই। বরং তাকিয়ে তাকিয়ে নিজের ড্রেসিং দেখেন তিনি। লুৎফা তাহেরকে হুইল চেয়ারে বসিয়ে বিভিন্ন বেডে ওয়ার্ডে ঘুরে বেড়ান। বিভিন্ন রোগীদের কুশল জিজ্ঞাসা করেন তাহের, তাদের সাহস যোগান। নিজের কাটা পার দিকে তাকিয়ে লুৎফাকে বলেন, আমার পা দুটোর চূড়ান্ত ব্যবহার হয়েছে, কি বলো? দুরন্ত বেগে ছুটে চলা এক অশ্বারোহী থমকে গেছেন হঠাৎ। আকস্মিক এই গতিহীনতার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন তিনি। আনোয়ারের কাছ থেকে নিয়মিত সেক্টরের খোঁজ নেন তাহের। যুদ্ধের কোথায় কি হচ্ছে উদগ্রীব হয়ে জানতে চান। একদিন আনোয়ারকে ডেকে বলেন, কাগজ কলম নিয়ে আসো, চিঠি লিখব মুক্তিযোদ্ধাদের। গুয়াহাটি হাসপাতালের বিছানায় শুয়ে তাহের বলেন, আর আনোয়ার লেখেন সেই চিঠি। প্রিয় মুক্তিযোদ্ধারা, বর্তমানে আমি অনেক ভালো। সম্পূর্ণ সুস্থ হতে আরও বেশ সময় লাগবে। কামালপুরে কিছুক্ষণের জন্য যা দেখেছি তা অপূর্ব। তোমরা সম্মুখ যুদ্ধে যে রণকৌশলের পরিচয় দিয়েছ তা যুদ্ধের ইতিহাসে বিরল। কামালপুরের যুদ্ধ মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও রণকৌশলের স্বাক্ষর। তোমরা নিয়মিত বাহিনীকেও হারিয়ে দিয়েছ। যতদিন না আমি আবার তোমাদের মাঝে ফিরে আসি, আশা করি সংগ্রাম চালিয়ে যাবে সাফল্যের পথে। এরপর তাহের শত্রু চিহ্নিত করা, গুপ্তঘাঁটি গড়ে তোলা বিষয়ে নানা কৌশলে পরামর্শ দেন মুক্তিযোদ্ধাদের। জানান নানা গেরিলা যুদ্ধের নীতির কথা। চিঠিতে তিনি আবার সব মুক্তিযোদ্ধাদের স্মরণ করিয়ে দেন সাধারণ জনগণকে যুদ্ধে সম্পৃক্ত করা এবং তাদের সঙ্গে শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার গুরুত্বের কথা। তাদের জানান যুদ্ধে দলীয় এবং ব্যক্তিগত শৃঙ্খলা বজায় রাখার গুরুত্বের কথা। লেখেন, ভুলে যেও না, তোমরা একটি পবিত্র ইচ্ছা নিয়ে বাংলাদেশ স্বাধীন করতে নেমেছ। বাংলাদেশ তোমাদের জন্য গর্বিত। মনে রাখবে, বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের। জয় বাংলা। মেজর আবু তাহের। মাটি লেপা মাইক্রোবাস। যদিও কামালপুর যুদ্ধে হাঁটতে হাঁটতেও জিতে গেছে পাক বাহিনী, কিন্তু দেশের অন্যান্য অঞ্চলে নভেম্বর থেকে পাকিস্তান সেনারা ক্লান্ত। 1000 মাইল দূরের এক দেশে এসে যুদ্ধে নেমেছে তারা। এদেশের আবহাওয়া চেনে না, মানুষ চেনে না, পথঘাট চেনে না। উপরন্তু কোনো নির্দিষ্ট সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, তারা নেমেছে পুরো একটি জাতির বিরুদ্ধে। সেখানে সবাই এক একজন সৈনিক। কাকে রেখে কার দিকে বন্দুক তাক করবেন তারা? পাক বাহিনীর ভেতরে ইতিমধ্যে দানা বেঁধেছে বিভ্রান্তি, অবসাদ। এ সময় পশ্চিমা নানা পত্রপত্রিকা পাকিস্তান আর্মিকে নেহাতই শক্তিহীন, জড়বুদ্ধি, অবার্চিন হিসাবে অভিহিত করতে থাকে। পাকিস্তানে বসে ভুট্টো চাপ সৃষ্টি করতে থাকেন ইয়াহিয়ার ওপর। ইয়াহিয়াকে বলেন, দ্রুত কোনো কড়া ব্যবস্থা না নিলে জনগণ আপনাকে ফাঁসিতে ঝোলাবে। নানা রকম চাপে পড়ে এক পর্যায়ে ইয়াহিয়া খান পাকিস্তান সেনাবাহিনীকে নির্দেশ দেন জম্মু কাশ্মীরের আশেপাশে একযোগে ভারতের 60টি বিমানক্ষেত্রে বোমা নিক্ষেপ করতে। 3রা ডিসেম্বর সূর্যাস্তের কিছু আগে আক্রমণটি চালায় পাক বাহিনী। পূর্বাঞ্চলে ভারত পাকিস্তানি সেনাদের ওপর আঘাত এনেছে আক্রমণের এই অজুহাত। তাদের হিসাবটা এমন যে একটা চূড়ান্ত কিছু বাঁধিয়ে দেওয়া যাক, তাতে করে নিশ্চয়ই মিত্র চীন আর আমেরিকা এগিয়ে আসবে সাহায্য নিয়ে। এই সুযোগে জম্মু কাশ্মীরের কিছু অংশ দখল করেও নেওয়া যাবে। পৃথিবীর দৃষ্টি ফেরানো যাবে পূর্ব থেকে পশ্চিমে, আর মুক্তিযোদ্ধাদের কাছে পরাজয়ের গ্লানিও থাকবে না। এই আক্রমণ যখন চলছে, ইন্দিরা গান্ধী তখন কলকাতায় একটি সভায় বক্তৃতা দিচ্ছেন। খবর পেয়েই সভা ছেড়ে তিনি চলে যান দিল্লি। জরুরি সভা ডাকেন মন্ত্রী পরামর্শদাতাদের সঙ্গে। বাংলাদেশকে এতদিন তারা পেছন থেকে সব রকম সহায়তা দিয়ে আসছিলেন। পাকিস্তানের এই সরাসরি আক্রমণের প্রেক্ষিতে এবার সব দ্বিধা ঝেড়ে তারা মঞ্চের সামনে আসবার সিদ্ধান্ত নেন। এবার প্রকাশ্যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি ঘোষণা করে ভারত। তৈরি হয় ভারত বাংলাদেশের যৌথ কমান্ড। নেতৃত্বে থাকেন ভারতীয় জেনারেল মানেকশ। যৌথভাবে সাঁড়াশি আক্রমণ চালাতে থাকেন ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশি মুক্তিযোদ্ধারা। বন্ধু হেনরি কিসিঞ্জার এগিয়ে আসেন পাকিস্তানকে সাহায্য করতে। তিনি আমেরিকার প্রশাসনকে এই যুদ্ধে আরও সক্রিয় ভূমিকা রাখবার জন্য উদ্বুদ্ধ করবার চেষ্টা করেন।
কিন্তু এরকম একটা যুদ্ধে জড়িয়ে পড়তে গড়িমসি করেন আমেরিকার কংগ্রেসের অধিকাংশ সদস্য। চীনরাও বিশেষভাবে এগিয়ে আসে না। তারা তখন তাদের অভ্যন্তরীণ এক গণ-অভ্যুত্থানের সমস্যা নিয়ে ব্যস্ত। ৭১ সেপ্টেম্বরের দিকে চীনের ভাইস চেয়ারম্যান এবং প্রতিরক্ষা মন্ত্রী মাও সেতুংয়ের বিরুদ্ধে কূ করবার ব্যর্থ চেষ্টা করেন। তারা পালাতে গেলে বিমান দুর্ঘটনায় নিহত হন। এসব জটিলতায় পাকিস্তানের দিকে নজর দেওয়ার মতো সময় নেই তাদের। তাছাড়া চীনা নেতৃত্ব পাকিস্তানিদের উপর খানিকটা ক্ষেপেও আছেন তখন। কারণ তারা খোঁজ পেয়েছেন পাকিস্তানিরা বাংলাদেশের চীনাপন্থী কিছু নেতাদেরও হত্যা করেছে। ফলে পাকিস্তানের হিসাব মেলে না। ভারতকে আক্রমণ করার পর আমেরিকা এবং চীনের কাছে পাকিস্তান যে সহযোগিতা আশা করেছিল সেটা তাৎক্ষণিকভাবে তারা পায় না। সেই সাথে পরিশ্রান্ত পাকিস্তানি সেনারা বৈরী আবহাওয়া আর অতর্কিত আক্রমণে তখন পর্যুদস্ত। তারা পিছু হটতে শুরু করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলে আসে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের অধিবেশন ডাকেন মহাসচিব বার্মার উথান্ট। অধিবেশনে আমেরিকা এই যুদ্ধের জন্য ভারতকে দায়ী করে, সোভিয়েত দায়ী করে পাকিস্তানকে। আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব দিলে সোভিয়েত তাতে ভেটো দেয়। আবার সোভিয়েত রাজনৈতিক সমাধানের প্রস্তাব দিলে চীন তাতে ভেটো দেয়। এই পাল্টাপাল্টি ভেটো চলতে থাকে জাতিসংঘের অধিবেশনে। ভুট্টো ক্ষেপে গিয়ে সবার সামনে অধিবেশনের কাগজপত্র ছিঁড়ে ওয়াক আউট করেন। জন্ম হয় নাটকীয় এক পরিস্থিতির। জাতিসংঘে যখন বিতর্ক চলছে বাংলাদেশে ভারতীয় বাহিনী আর মুক্তিবাহিনী আক্রমণ তখন হয়ে উঠেছে তীব্র থেকে তীব্রতর। ঢাকার আকাশে জুড়ে উঠতে শুরু করেছে ভারতীয় বিমান। পাকিস্তানের পক্ষে তখন তাদের নিজের শক্তি যুদ্ধ চালিয়ে যাওয়া হয়ে পড়ে দুরূহ। সীমান্ত অঞ্চলগুলো থেকে পিছু হটে তারা রওনা দেয় ঢাকার দিকে। কিসিঞ্জার অবশ্য গোপনে বাংলাদেশে সামরিক হস্তক্ষেপের ব্যাপারে অব্যাহত রাখেন তার পায়তারা। সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরে যাওয়ার জন্য প্রস্তুত রাখেন তিনি, যাতে প্রয়োজনে সেখান থেকে বিমান আক্রমণ করা যেতে পারে। পাল্টা ব্যবস্থা হিসেবে সোভিয়েত ইউনিয়নও তাদের যুদ্ধজাহাজ তৈরি রাখে ভারত সাগরে। একটা প্রলয়ঙ্কারী যুদ্ধের আভাস। আমেরিকা, রাশিয়া, চীন যার যার স্বার্থ মোতাবেক অবস্থান নিয়েছে বাংলাদেশের যুদ্ধের বিষয়ে। একটা আশঙ্কা চারদিকে, বাংলাদেশকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে কি? কিন্তু পাকিস্তানি বাহিনী যুদ্ধের উপর ক্রমশ হারাতে থাকে তাদের নিয়ন্ত্রণ। এক পর্যায়ে যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয় ভারত বাংলাদেশ যৌথ বাহিনী। পতন ঘটে সিলেট শহরেও। যেকোনো বিদেশি সাহায্য আসবার আগে ভারত বাংলাদেশ যৌথ বাহিনী সর্বাত্মক হামলা চালিয়ে মনোবল ভেঙে দিতে চায় পাকিস্তানিদের। ঢাকা শহরের প্রায় সবকটি এলাকাতেই তীব্র হয়ে ওঠে গেরিলা আক্রমণ। এই ডামাডোলের মধ্যে ইয়াহিয়া খান বাংলাদেশে একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালান। ডক্টর মালেককে তিনি নিযুক্ত করেন বাংলাদেশের গভর্নর। দায়িত্ব পেয়ে ডক্টর মালেক ঢাকার গভর্নর হাউসে যেদিন মিটিংয়ে বসেন সেদিন ওই মিটিংয়ের মাঝখানে গভর্নর হাউসে বোমাবর্ষণ করেন ভারতীয় বিমান মিগ-21। ভীত মালেক গভর্নর হাউসে বসে পদত্যাগপত্র লেখেন এবং পালিয়ে হোটেল ইন্টারকনে আশ্রয় নেন। বুঝতে আর কারো বাকি থাকে না যে যুদ্ধ পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এক পর্যায়ে জেনারেল রাও ফরমান আলী আত্মসমর্পণের প্রস্তাব পাঠান ইয়াহিয়াকে। ইয়াহিয়া প্রত্যাখ্যান করে দেয় সেই প্রস্তাব, বলেন যুদ্ধ চালিয়ে যেতে। তার বিশ্বাস যুদ্ধে তিনি জিতবেন। তিনি রাও ফরমান আলীকে ভরসা দেন যে আমেরিকার সপ্তম নৌবহর আসছে এবং অচিরেই চীনের সাহায্যও চলে আসবে। কিন্তু বাংলাদেশকে ঘিরে একটা যুদ্ধে জড়িয়ে পড়বার ঝুঁকি নিতে আমেরিকা, চীন কেউ আর উদ্যোগী হয় না। এ পর্যায়ে ভারতীয় বিমান ঢাকা এয়ারপোর্ট, চিটাগাং এবং মোংলা সমুদ্র বন্দরও ধ্বংস করে দেয়, যাতে পাকিস্তানি সেনারা পালিয়ে যেতে না পারে। ৯ মাস যুদ্ধের শেষ অঙ্ক অভিনীত হচ্ছে তখন। উট পাখির মতো বালুতে মাথা গুঁজে থাকবার দিন ফুরোয় পাকিস্তানি সেনাবাহিনীর। যুদ্ধে জিতবার যে আর কোনো সম্ভাবনা নেই তা ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে তাদের কাছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে এক এক করে শত্রুমুক্ত হতে থাকে বাংলাদেশের নানা অঞ্চল। এক পর্যায়ে ইয়াহিয়া আত্মসমর্পণের অনুমোদন করেন। দিন ঠিক হয় ১৬ই ডিসেম্বর। পাক সেনারা দেশের নানা অঞ্চলে ছড়িয়ে থাকা তাদের ক্যাম্প থেকে জড়ো হতে থাকে ঢাকায়। সময় ফুরিয়ে আসছে দ্রুত। পাক বাহিনী তাদের শেষ তৎপরতা চালায়। তড়িঘড়ি মেরামত করে এয়ারপোর্ট এবং সম্ভাব্য সবকিছু ঢাকা থেকে চালান করতে শুরু করে পশ্চিম পাকিস্তানে। চালান করে বিপুল মালামাল, অস্ত্র, যুদ্ধ বিমান সবকিছু। পুড়িয়ে দেয় বাংলাদেশের স্টেট ব্যাংকের সবকটি টাকা। আর ডিসেম্বরের ১৪ তারিখ মাটি দিয়ে লেপা কিংভূত কয়েকটি মাইক্রোবাস বের হয় ঢাকার পথে। মাইক্রোবাসগুলো বেছে বেছে গিয়ে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কয়েকজন ডাক্তার আর কিছু বুদ্ধিজীবীদের বাসায়। একটি গাড়ি এসে দাঁড়ায় চক্ষু বিশেষজ্ঞ ডক্টর আলিমের বাসার সামনে। গাড়ি থেকে কিছু ছেলে নামে এবং ডক্টর আলিমকে তাদের মাইক্রোবাসে আসতে বলে। তার স্ত্রী শ্যামলী নাসরিনকে বলে কাজ হলেই ডাক্তার সাহেবকে ফেরত পাঠানো হবে। ডক্টর আলিমের নিচতলায় আশ্রয় নিয়েছেন পাকিস্তানি দোসর মওলানা মান্নান। শ্যামলী ছুটে যান তার কাছে। মওলানা বলেন, চিন্তা নাই, ওরা আমার পরিচিত। শ্যামলী দেখেন ডক্টর আলিমকে নিয়ে মাটিলেপা মাইক্রোবাসটি চলে যাচ্ছে তাদের বাড়ির গেট ছেড়ে। এভাবেই ১৪ ডিসেম্বর সে মাটিলেপা মাইক্রোবাস আরও কয়েকজন বুদ্ধিজীবীকে তাদের ঘর থেকে উঠিয়ে রওনা দেয় অজানায়। যেমন হিসাব করছিল তাহের ঠিক তেমনই ঘটে। ১১ নম্বর সেক্টরের ভারতের 95 মাউন্টেন ব্রিগেডের ক্লেয়ারি জামালপুর, টাঙ্গাইল হয়ে তার সঙ্গী সাথী নিয়ে ঢাকায় ঢোকেন প্রথম। যেমন পরিকল্পনা হয়েছিল ঠিক সেভাবেই ভারতীয় প্যারাট্রুপার টাঙ্গাইলের মধুপুরে প্যারাশুট ড্রপ করে। তাদের সঙ্গে যোগ দেয় স্থানীয় যুদ্ধবীর কাদের সিদ্দিকী। সবই হচ্ছে যা হবার কথা ছিল। কেবল নেই তাহের। গুয়াহাটির হাসপাতালে তিনি দিন গুনছেন। তাহের নেই, কিন্তু ক্লেয়ারের সঙ্গে আছে তার ভাই সহযোদ্ধা আবু ইউসুফ। ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে তখন আত্মসমর্পণের আয়োজন চলছে।
এর আগে মাউন্টেন ব্রিগেডিয়ার কয়েকজন অফিসারের সাথে আবু ইউসুফ গেছেন পাকিস্তানের ১৪তম ডিভিশনের হেডকোয়ার্টারে, নিয়াজির সদর দপ্তরে, বাইরে রাখা নিয়াজির স্টাফ কার। আবু ইউসুফ হঠাৎ গভীর এক ক্ষোভ থেকে খুলে নেন নিয়াজের গাড়ির পতাকা। যে পতাকা এতদিন দর্পভরে উঠত পাক বাহিনীর প্রধান নিয়াজির গাড়িতে, তখন তা ইউসুফের হাতের মুঠোয়। একটি ঐতিহাসিক দলিলের মতো সেটি আজীবন আগলে রাখেন ইউসুফ। তাহেরের অন্য যোদ্ধা ভাইয়েরাও ততক্ষণে রওনা দিয়েছেন স্বাধীন দেশের মাটি স্পর্শ করতে। বেলাল বাহার সীমান্ত পাড়ি দিয়ে রওনা দেন কাজলার দিকে। সাইদ চড়ে বসেন সাংবাদিক হারুন হাবিবের মোটরসাইকেলের পেছনে। তাদের মোটরসাইকেল ছাই ছাই করে জামালপুর হয়ে রওনা দেয় ঢাকার পথে। বুকে তাদের বিজয়ের অদ্ভুত অনুভব। আনোয়ার তখন তাহেরের সঙ্গে গুয়াহাটির হাসপাতালে। পাক বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি রেসকোর্স মাঠের মাঝখানে রাখা টেবিলটির সামনে চেয়ারে বসেন যৌথ কমান্ডারের পূর্বাঞ্চলীয় অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আরোরাও। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ওসমানী তখন সিলেটে। তখন তাকে খবর পাঠানো নিয়ে নানা জটিলতা দেখা দেয়। তাছাড়া ভারতীয় সেনাবাহিনীর প্রধান মানেক শ নেই। সেখানে বাংলাদেশ মুক্তিবাহিনীর প্রধান ওসমানীর থাকা প্রোটোকল সম্মত কিনা সে প্রশ্ন ওঠে। আর তাদের কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের এই ঐতিহাসিক সুযোগটাও বা ভারতীয় বাহিনী হাতছাড়া করবে কেন? ফলে ওসমানী ১৬ ডিসেম্বরের রেসকোর্সে অনুপস্থিত। বদলে কলকাতা থেকে হেলিকপ্টারে আসেন মুক্তিবাহিনীর সহ অধিনায়ক একে খন্দকার। আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে জেনারেল নিয়াজি তার কোমরে রাখা রিভলভারটি অরোরার হাতে সমর্পণ করেন। শীতের বিকাল, সন্ধ্যা নামছে, শেষ হয়ে আসছে একটি জনপদের ইতিহাসের বীভৎস অধ্যায়। উন্মুক্ত হচ্ছে নতুন দৃশ্যপট। টেবিলের কাছে দোলানো ভাগ্যবানটা দেখেন সেই ক্রান্তির মুহূর্তটি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এম আর আখতার মুকুল পড়েন তার শেষ চরমপত্র। কি পোলারে বাঘে খাইল, শেষ। আইজ থেকে বাঙ্গাল মুলুকে মাসুইগো রাজত্ব শেষ। ৮৮৮৪ দিন আগে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট তারিখে মুসলমান ভাই করাচি লাহোর পিন্ডির মাসুয়া মহারাজারা বাঙ্গাল মুলুকে যে রাজত্ব কায়েম করছিল, আইজ তার খতমে তারাবি হয়ে গেল। ঢাকার পথে পথে উৎফুল্ল মানুষ জড়িয়ে ধরেন ভারতীয় বাহিনী, মুক্তিযোদ্ধা বিজয়ীদের। শরণার্থী শিবিরে মানুষ হুমড়ি খেয়ে পড়েন রেডিওর সামনে। শুধু শ্যামল চৌধুরী ভিড়ের মধ্যে খোঁজেন তার প্রিয় মুখ ডক্টর আলিমকে। মাত্র দুদিন আগে সে মাটিলাপা মাইক্রোবাসে তাকে নিয়ে গেছে, ফেরেননি তিনি আর। বিজয়ের এই আশ্চর্য মুহূর্তে স্বামীর সঙ্গে ভাগ করে নেবেন বলে হন্য হয়ে খুঁজতে থাকেন তাকে। ডক্টর আলিমকে অচিরেই পাওয়া যাবে হাত চোখ বাঁধা অবস্থায় রায়ের বাজার বধ্যভূমির কাদায় গুলিবিদ্ধভাবে পড়ে আছেন আরও অগণিত স্বনামধন্য শিক্ষক, সাংবাদিক, পেশাজীবীদের লাশের পাশে। চূড়ান্ত পরাজয়ের আগে মাটিলেপা মাইক্রোবাস এক এক করে দেশের মেধাবী মানুষকে চোখ বেঁধে এনে দাঁড় করিয়েছে এই বধ্যভূমিতে। সেদিন রাতে সবচেয়ে আনন্দ আর সবচেয়ে বেদনার এক অভূতপূর্ব মিশ্র অনুভূতি নিয়ে ঘুমাতে যায় এক বিহ্বল জাতি। আপনারা শুনছিলেন শাহাদুজ্জামানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ক্রাচের কর্নেল এর ১০ম পর্ব। আজ এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কেননা পরবর্তী পর্বগুলো ভালো করতে তা খুবই প্রয়োজন। ধন্যবাদ।